রাত তখন 10টা। শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা দার্জিলিং মেলের কোনো এক কামরায় আমরা 6জন ট্রেন ছাড়ার অপেক্ষা করছি। সব থেকে কাছের বন্ধুগুলোর সাথে প্রথমবারের জন্য ঘুরতে যাওয়ার চরম উত্তেজনার ছাপ প্রত্যেকের চোখে মুখে স্পষ্ট। দীর্ঘদিনের পরিকল্পনা আজ বাস্তবায়িত হতে চলেছে। বুকের ভেতরটা কেমন দুকদুক করছে। তারপরে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ট্রেন চলতে শুরু করলো। গেটে দাঁড়িয়ে গোটা স্টেশনটাকে আস্তে আস্তে দূরে মিলিয়ে যেতে দেখলাম। আমাদের যাত্রা শুরু হলো। সবার বাড়ি থেকে নিয়ে আসা খাবারগুলোকে এক করে সবাই মিলে পেট ভরে খেয়ে আপার সিটগুলো দখল করে অনেক রাত অবধি আড্ডা মেরে শুয়ে পড়ল। ঘুমানোটা জরুরি ছিল, তবে উত্তেজনার বশে আর ঘুম এলো না। বারবার চেক করতে লাগলাম আর কটা স্টেশন বাকি। মাঝে মাঝে জানলার বাইরে তাকিয়ে ঘুটঘুটে অন্ধকারের ফাঁকে ফাঁকে দু একটা আলোর উৎস পেরিয়ে যেতে দেখছিলাম আর প্রহর গুনছিলাম। ভোরবেলা মালদা টাউনে যখন ট্রেন দাঁড়ালো, চাদর মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে চা খাওয়ার অভিজ্ঞতাটা কিন্তু অনবদ্য। দেখতে দেখতে সকাল হয়ে গেল। গন্তব্য তখন আর বেশি দূর নয়। সকাল 8:20 ট্রেন ধীরে ধীরে প্রবেশ করলো আমাদের গন্তব্য স্টেশন নিউ জলপাইগুড়ি। একে একে রুকস্যাকগুলো নিয়ে নেমে পড়লাম ট্রেন থেকে। স্টেশন থেকে বেরিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে চললাম আমাদের জন্য অপেক্ষারত গাড়ির দিকে। আলাপ হলো অশোকদার সাথে। আগামী 5 দিনের জন্য আমাদের গাড়ির ড্রাইভার এবং একই সাথে আমাদের ট্যুর গাইডও বটে। অশোকদা আমাদের ব্যাগগুলো গাড়ির ছাদে বেঁধে দিল। অর্পণের ব্লুটুথ স্পিকারে আমার ট্রাভেল প্লেলিস্টটা চালিয়ে দিলাম। রেলপথ ছেড়ে সড়ক পথে এবার আমাদের যাত্রা সিলেরিগাঁও, কালিম্পং। সেবক রোড দিয়ে যাওয়ার সময় পাইন ফরেস্টের ফাঁক দিয়ে যখন প্রথমবারের মতো দূরের বিশাল পাহাড়টা চোখে পড়ল, প্রেমে পড়ে গেলাম। পাহাড়ের প্রেমে, অনেকটা ওই লাভ অ্যাট ফার্স্ট সাইটের মতো। যতই কাছে যেতে লাগলাম প্রেমটা বাড়তে থাকলো। কিছু পরেই দেখা পেলাম আর এক সুন্দরীর। তার নাম তিস্তা। পাহাড়ের কোল দিয়ে শান্তভাবে বয়ে চলেছে। কি অসাধারণ তার রূপ, দেখে মুগ্ধ হওয়া ছাড়া কিন্তু উপায় নেই। দীর্ঘ 4 ঘন্টা পর শেষ পর্যন্ত সিলেরিগাঁওতে এসে পৌঁছালাম। একটা পাহাড়ের ঢালে একটা ছোট্ট গ্রাম। বিকেলের আকাশে তখন হালকা মেঘ জমেছে। সামনের ভিউ খুব একটা পরিষ্কার নয়। খাওয়া দাওয়া সেরে হাত ধোয়ার সময় জলে হাত লাগাতেই হাত জমে গেল। জলটা এতটাই ঠান্ডা ছিল যে মনে হচ্ছিল আত্মাটাই জমে যাবে। সেই ঠান্ডার অনুভূতি ভাষায় প্রকাশ করাই যায় না। হাতে গ্লাভস পরে পিছনের পাহাড়টায় ওঠা শুরু করলাম। তবে চট করে সন্ধে নেমে যাওয়ায় পাহাড়ের চূড়া অবধি পৌঁছানো গেল না। তার আগেই ফিরে আসতে হলো। বিছানায় 3টে মোটা মোটা কম্বল থাকলেও সে রাতে ঠান্ডার দাপটের জোরে আমাদের ঘুম হার মানতে বাধ্য হয়েছিল। খুব কষ্ট করেই কিছুক্ষণ ঘুমোলাম। কেটে গেল আমাদের ট্যুরের প্রথম রাত। দ্বিতীয় দিন সকালে যখন রুম থেকে বেরিয়ে বাইরে এসে দাঁড়ালাম, সামনের ভিউটা তখন একদম পরিষ্কার। একটু কোণের দিকে চোখ পড়তেই চোখটা আটকে গেল। মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা। প্রথমবারের জন্য আমরা কাঞ্চনজঙ্ঘার রূপ দর্শন করলাম। দূর থেকে সাদা মেঘের মতো দেখাচ্ছিল তাকে। যাই হোক, জলখাবার সেরে আর বেশ কিছুক্ষণের একটা ফটো সেশন করে বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে, ঋষিখোলা। পশ্চিমবঙ্গের গণ্ডি পেরিয়ে প্রবেশ করলাম সিকিমে। পাহাড় থেকে অনেকটা নেমে এসে নিচে একটা নদী চোখে পড়ল। এটাই ঋষিখোলা। পাহাড়ের ঢাল বেয়ে বয়ে আসা একটা ছোট্ট পাথুরে নদী, আর তার চারদিকটা উঁচু পাহাড় দিয়ে ঘেরা। সশব্দে বয়ে চলেছে ঋষি নদী। নদীর মাঝ বরাবর জলের উপর দিয়ে একটা সমতল অংশ দিয়ে নদী পেরিয়ে আমাদের হোটেলে পৌঁছালাম। কোনো রকমে ব্যাগগুলোকে রুমে রেখেই নদীর ধারে চলে এলাম। তর সইতে না পেরে সবুজ কাচের মতন স্বচ্ছ জলে পা ডুবিয়ে দিলাম। চারিদিকের সৌন্দর্য দেখে মনে হবে কেউ যেন রং তুলি দিয়ে খুব যত্ন করে একটা ছবি এঁকেছে। নদী থেকে পাথর কুড়িয়ে অনেকগুলো স্টোন ব্যালেন্সিংও করা হলো।
অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও সেদিন নদীতে স্নান করা হলো না। খাওয়া দাওয়া করে নদীর পাড়ে কিছুক্ষণ সময় কাটিয়ে না জানি কিসের উদ্দেশ্যে ঢুকে পড়লাম নদীর ঠিক পাশের পাইন গাছের ঘন জঙ্গলে। তখনও জানতাম না সেই জঙ্গলে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমরা যখন পাইন ফরেস্টে ঢুকলাম তখন একটু আলো থাকলেও জঙ্গলে যেন এক নিমেষেই রাত নেমে গেল। তবে কোনো এক অজানা শক্তির বশে আমরা না থেমেই হাঁটতে থাকলাম। ঘন জঙ্গলের গাঢ় অন্ধকার ভেদ করে পাইন গাছের ফাঁক দিয়ে হালকা চাঁদের আলো ঢুকছিল। সেই আলোতে জঙ্গলে হাঁটতে অসুবিধা হচ্ছিল না, তাই আর ফোনের ফ্ল্যাশগুলো জ্বালানোর প্রয়োজন হলো না। ওই গা ছমছমে পরিবেশে তখন আমরা 6 জন ছাড়া আর কেউ নেই, বা হয়তো চলতে চলতে থমকে গেল সৃজন। আমাদের থামতে বলে হাত দিয়ে একদিকে ইশারা কর। ওদিকে তাকাতেই যেন শরীরের সমস্ত রক্ত হিম হয়ে গেল। কিছু দূরে অন্ধকারে একটা কালো শরীর নিস্তেজ হয়ে দাঁড়িয়ে আছে। সে যেন আমাদেরই জন্য অপেক্ষা করছে। প্রত্যেকের চোখে তখন আতঙ্কের ছাপ। নিস্তব্ধতা ভেদ করে আমরা যেন আমাদের সজোরে কম্পমান হৃদয়ের প্রতিটা স্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছি। দূরে শোঁ শোঁ করে বয়ে চলেছে নদী। অন্ধকারে চোখটা আরেকটু অভ্যস্ত হতে বুঝলাম যে ওটা কোনো মানুষ কিংবা ভূতের ছায়া নয়, ওটা একটা ভেঙে যাওয়া গাছের অবশিষ্ট মাত্র। সবাই সম্ভিত ফিরে পেলাম, আবার হাঁটা শুরু হলো। কিছু দূর হেঁটে গিয়ে আবার সবাই থমকে গেলাম। না 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 না, এবার আর কিছু ভয় নয়। আমাদের চোখে এখন ভয় বা আতঙ্কের কোনো জায়গাই নেই, বরং আছে বিস্ময়। এও কি সম্ভব? আমাদের ঘিরে ছড়িয়ে ছিটিয়ে উড়ে বেড়াচ্ছে অসংখ্য জোনাকি। তাদের আলোয় আলোকিত হয়েছে গোটা জঙ্গল, যেদিকে চোখ যায় অজস্র জোনাকি। যেন হঠাৎ করেই আমরা এক রূপকথার দেশে প্রবেশ করেছি। সে এক মহাজাগতিক সৌন্দর্য যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সেই জাদুময় মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করার অনেক চেষ্টা করেও ব্যর্থ হলাম। বুঝলাম কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করা যায় না, শুধু উপভোগ করতে হয়। অনেক কষ্টে সেই সৌন্দর্যের মোহ ত্যাগ করে রুমে ফিরে আসতে হলো। রাতে খাওয়া দাওয়া করে নদীর পাড়ে কিছুক্ষণ বসলাম। এখানকার ঠান্ডাটা বেশ মনোরম। পরিষ্কার আকাশে তখন কত কত তারা। ওই যে দেখা যাচ্ছে কালপুরুষ। নদীর পাড়ে বসে গল্প করতে করতে অনেকটা সময় কেটে গেল। এবার শুয়ে পড়তে হবে, কাল অনেক সকালে বেরোতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে রওনা দিয়ে রুংলি পৌঁছাতে হবে। সময় পেরিয়ে গেলে জুলুক ভ্রমণের অনুমতি পাওয়া যাবে না, তাই সেদিন তাড়াতাড়ি শুয়ে পড়তে হলো। নদীর শব্দ শুনতে শুনতে কখন যে ঘুমের দেশে হারিয়ে গেলাম বুঝতেই পারলাম না। তৃতীয় দিন সকালটা বেশ মনোরম। রাতে ভালো ঘুম হওয়ায় গত দুদিনের ক্লান্তি একেবারে ধুয়ে মুছে গেছে। ঝটপট রেডি হয়ে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট করার সময় আলাপ হলো সেবাস্টিয়ান প্রধানের সাথে, আমাদের হোটেলের মালিক। ভদ্রলোক বাংলাতেই কথা বলার চেষ্টা করছিলেন। তিনি চলে যাওয়ার সময় আমরা তাকে পেছন থেকে ডেকে বলি যে আমাদের লুচি চাই। ভদ্রলোক কিছুক্ষণ আমাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, চাই? আমরাও নিষ্পাপ মনে বললাম হ্যাঁ। তিনি চলে গেলেন। কিছুক্ষণ অপেক্ষা করার পরেও যখন আমরা লুচি পেলাম না, তখন লুচির মায়া ত্যাগ করেই আমরা উঠে চলে এলাম। তাড়াহুড়ো করে যখন হোটেল থেকে বেরোতে যাব, বাইরে বেরিয়ে দেখি হোটেলের এক কর্মচারী আমাদের 6 জনের জন্য চা বানিয়ে নিয়ে এসেছে। বুঝলাম সেবাস্টিয়ান আমাদের চাইটাকে চায় ভেবে চা বানিয়ে পাঠিয়েছে। সে এক হাস্যকর কাণ্ড বটে। রংলি থেকে অনুমতি নিয়ে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে, জুলুক। ইতিমধ্যেই অশোকদার সাথে খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে। অশোকদাকে বলা হলো ভালো জায়গা দেখে দাঁড়াতে। আমাদের প্রথম হল্ট হলো কিউখোলা ফলস। খুব সুন্দর একটা ঝর্ণা অনেক উঁচু থেকে নেমে এসছে। কৌস্তব, সৃজন, সুগত পাথর বেয়ে অনেকটা উপর অব্দি চলে গেল।
আমরা তখন বাকিরা নিচে রাস্তায় ফটোশ্যুট করতে ব্যস্ত। এরই মধ্যে অর্পণের একটা জুতো জলে পড়ে ভিজে গেছে। যাই হোক, ওরা ফিরে এলে আমাদের যাত্রা আবার শুরু হলো। তারপর ধীরে ধীরে পাহাড়ের ঢাল বেয়ে উঠতে লাগলো গাড়ি। যত উচ্চতা বাড়ছে ঠান্ডাটা তার থেকেও বেশি তাড়াতাড়ি বাড়ছে। অনেক পাইনের জঙ্গল পেরিয়ে আঁকাবাঁকা পথ ধরে প্রবেশ করলাম জুলুকে। প্রথমবারের মতন যখন রাস্তার আশেপাশে অল্প অল্প বরফ চোখে পড়লো, চোখ জুড়িয়ে যাচ্ছিল। তখন ওইটুকু বরফই আমাদের জন্য স্বর্গ হয়ে উঠেছিল। একটা আর্মি ক্যাম্পের পাশে আমাদের হোটেল। অর্পণ আর্মি ক্যান্টিন থেকে নতুন জুতো কিনে আনলো। আমরা তখন রাস্তার আশেপাশে পড়ে থাকা বরফগুলোকে নিয়ে ছোড়াছুড়ি করছি। রুমে ঢুকেই জানলার পর্দা সরিয়ে যে দৃশ্য দেখতে পেলাম, তাতে মুগ্ধ হওয়া ছাড়া উপায় ছিল না। হোটেলের জানলা থেকে যেদিকেই তাকাই শুধু পাহাড়। আকাশে তখন মেঘ। হাড় কাঁপানো ঠান্ডায় এক মুহূর্তের জন্য হাতের গ্লাভস খোলা যাচ্ছে না। প্রতি নিঃশ্বাসের সাথে নাক মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। খাওয়া দাওয়া সেরে ব্যালকনিতে বসে দূরে পাহাড়ের কোলে লাল সূর্যটাকে ঢলে যেতে দেখলাম। রাত নামলো। স্ন্যাক্স খেতে খেতে সবাই মিলে জমিয়ে আড্ডা হলো। এতটাই ঠান্ডা যে প্রত্যেকে একাধিক গরম জ্যাকেট পরে লেপের তলায় ঢুকেও ঠান্ডাকে হার মানানো গেল না। যখন রাত আরও বাড়ল, ঠিক করলাম বাইরে যাব। যেমন ভাবা তেমন কাজ, বেরিয়ে পড়লাম 6 জন মিলে অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে। হোটেলের সামনের রাস্তাটা এঁকে বেঁকে উঠে গেছে পাহাড়ের চূড়ার দিকে। আমাদের হোটেলটা পেরোলেই একটা আর্মির চেকপোস্ট, তারপরে পুরোটাই ফাঁকা। চেকপোস্টে তখন একজন গার্ড ফোনে কথা বলছিলেন। একটু ভয়ে ভয়েই তার চোখ এড়িয়ে আমরা এগিয়ে চললাম। ঘুটঘুটে অন্ধকার জনহীন রাস্তা। রাস্তার এদিক ওদিক বরফ জমে আছে। ভুল জায়গায় পা পড়লে পা পেছলোতে বাধ্য। রাস্তার ঠিক পাশেই গভীর খাদ। 3 জন 3 জন করে বিভক্ত হয়ে হাতে হাত ধরে কাঁপতে কাঁপতে রাস্তার মাঝ বরাবর এগিয়ে চলেছি। কখনো একজন পিছলে গেলে বাকিরা সামলে নিচ্ছিলাম। আস্তে আস্তে উঠতে লাগলাম আরও উপরে। নিচের আলোগুলো তখন আর চোখে আসছে না। নিস্তব্ধতা যেন গ্রাস করেছে চারিদিকটা। চারিদিকে যেন কত কত রহস্য লুকিয়ে আছে। আকাশের দিকে চোখ পড়তেই চোখটা আটকে গেল। এত তারা তো একসঙ্গে আগে কখনো দেখিনি। আমাদের চোখের সামনে তখন সমগ্র আকাশগঙ্গা দৃশ্যমান। এত তারা যে আকাশে দেখা যায় তা শহরে থেকে কোনোদিনও বুঝতেই পারিনি। এ যেন এক মায়াময় স্বপ্ন রাজ্য। হঠাৎ আরও একটা অপূর্ব দৃশ্য দেখতে পেলাম। দূরে একটা তারা খসে পড়ে গেল। জীবনে প্রথমবারের মতন সেদিন আমরা তারা খসা দেখেছিলাম। পরিবেশটা স্বপ্নের মতো লাগছিল। পাহাড়ের অনেকটা ওপর অব্দি উঠে গিয়ে একধারে দাঁড়িয়ে চিল্লাতে লাগলাম আর প্রতিধ্বনি শুনতে লাগলাম। গা ছমছমে পরিবেশে তখন শুধুমাত্র আমরা 6 জন। ঠিক তখনই গায়ে কাটা দেওয়া একটা আওয়াজ শুনতে পেলাম। কিছু দূরে অনেকগুলো জীবজন্তু একসাথে ডাকছে। তারা আমাদের চিল্লানোর আওয়াজে সতর্ক হয়ে গেছে। চুপ করে শুনে বুঝলাম শিয়াল জাতীয় কোনো জন্তুর ডাক। এতক্ষণে বুঝলাম যে রাতে কেন এদিকে কেউ আসে না। বুঝলাম আমরা আর এগোলে বিপদের মুখে পড়তে হতে পারে, তাই ফিরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। অবিলম্বে আমরা সবাই নেমে এলাম নিচে। হোটেলে ঢুকে স্থানীয় লোকজনকে বলায় বুঝলাম যে রাতে ওই এলাকায় বন্য প্রাণীরা থাকে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো জঙ্গলি কুকুর, ইয়াক, পাহাড়ি ভাল্লুক প্রভৃতি। বুঝতে পারলাম যে আমরা যে কোনো সময় একটা ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে পারতাম। শরীরে শিহরণ খেলে গেল। তবে যে অভিজ্ঞতাটা হলো তার কোনো তুলনাই হয় না। সেই রাতে খাওয়া দাওয়ার পর সবাই মিলে উদ্যম হাসি মজা পাগলামো হলো। শেষের দিকে আমার আর সঞ্চারীর মধ্যে একটা ঝামেলা বেঁধে যাওয়ায় দুজনকে জল দিয়ে ভিজিয়ে দিলাম। সাথে সাথে ভিজে গেল লেপের একাংশ সহ বিছানাটাও। রুমে রুম হিটারের ব্যবস্থাও ছিল না। অগত্যা ভিজে জামা পরে, ভিজে বিছানায়, ভিজে লেপ মুড়ি দিয়ে, ভিজে বালিশে মাথা রেখে যখন শুলাম, বাইরের উষ্ণতা তখন -4 ডিগ্রি সেলসিয়াস।
চতুর্থ দিন সকালে গরম গরম ঝাল ঝাল নুডলস খেয়ে বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ে। সেই আঁকাবাঁকা পথ ধরেই অনেকটা উপরে উঠতে হলো। সিল্ক রুটের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম একটি ভিউ পয়েন্টে। সেখান থেকে নিচের আঁকাবাঁকা রাস্তার দৃশ্যটা অসাধারণ দেখায়। তার সাথে সাথে আকাশ পরিষ্কার থাকায় সমগ্র কাঞ্চনজঙ্ঘাটাকে অনেক কাছ থেকে দেখতে পেলাম। কি অনবদ্য তার রূপ। কিছু সময় কাটিয়ে আবার চলতে শুরু করলাম, এবার আরও উপরে। থাম্বি ভিউ পয়েন্ট পেরিয়ে এগিয়ে চললাম নাথাং ভ্যালির উদ্দেশ্যে। ফোনে তখন চীনের সিগন্যাল ঢুকছে। যাওয়ার পথে একদল ইয়াকের সাথেও দেখা হয়ে গেল। পৌঁছে গেলাম নাথাং ভ্যালি। গাড়ি থেকে নেমে চারিদিকটা তাকাতেই মনটা পাগল হয়ে গেল। যেদিকেই চোখ যায় সেদিকটাই সাদা। অর্পণ বলে উঠল, পাহাড় আমি স্বর্গ দেখেছি তোমার কাছে। হ্যাঁ, এটাই তো স্বর্গ। যেদিকে তাকাই সেদিকেই শুধু বরফ আর মেঘের খেলা। আমার গ্লাভসের একটা ছোট্ট ফুটো দিয়ে হাওয়া ঢুকে আমার একটা আঙুল অবশ করে দিয়েছে। সবাই মিলে বসে অনেক ছবি তোলা হলো। গরম গরম মোমো আর তার সাথে এই অপরূপ দৃশ্য অতুলনীয় না? নিকটবর্তী একটা ছোট পাহাড়ে উঠে গেলাম। চারিদিকটা তখন মেঘের চাদরে ঢেকে গেল, যেন চাইলেই এখানে মেঘ ছোঁয়া যায়। অনেক হাসি মজা, স্নো ফাইট সব হলো। সবাই মিলে একটা স্নোম্যানও বানালাম। দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল। এবার ফিরে যেতে হবে। ঘন মেঘে যখন চারিদিকটা গ্রাস করে ফেলছে, আমরা তখন পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসছি নিচে। ফিরে এলাম হোটেলে। খাওয়া দাওয়া করে বাকিরা যখন নিদ্রামগ্ন, আমি, সঞ্চেরিয়া, সৃজন সেই সময়টা গল্প করেই কাটিয়ে দিলাম। বিকেল গড়িয়ে সন্ধে নামলো। স্ন্যাক্সের পর ডাক এলো বনফায়ারের। চলে গেলাম সবাই মিলে হোটেলের পিছনের উঠোনে। আগুন জ্বালানো হলো। আলাপ হলো এক দম্পতির সাথে। তারা হানিমুনে এসেছেন সিকিম। বারবিকিউ দিয়ে বনফায়ারটা পুরো জমে গেল। তারপর হোটেলের কর্মচারীদের অনুরোধে শুরু হলো নাচ। স্পিকারে গান চালিয়ে যে যার মতন শুরু হলো নাচ। পুরো হোটেলের সবাই মিলে ওই নাচটাও কিন্তু মনে থাকবে। নাচ শেষে খাওয়া দাওয়া করে রুমে চলে এলাম। সবাই মিলে এক জায়গায় বসে সুগতর ল্যাপটপে একটা হরর ফিল্ম চালিয়ে দেখতে থাকলাম। অনেক রাত অবধি দেখলাম। তারপর ঘুম নামলো চোখের পাতায়। পরদিন সকালে ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি বেরোতে হলো। রংলি হয়ে নিউ জলপাইগুড়ি পৌঁছতে অনেক সময় লেগে যাবে। মাঝে রংলি থেকে বাড়ির সবার জন্য কিছু কেনাকাটাও করার আছে। রংলিতে নেমে ঝটপট কেনাকাটা সেরে নিলাম। এবার বাড়ি ফেরার পালা। রাত 8টায় ট্রেন। পাছে দেরি হয়ে যায়, অশোকদা গাড়ি জোরে চালাতে লাগলো। গাড়িতে রোজকার মতোই আমাদের ট্রাভেল প্লেলিস্টটা বাজছে। সব একই আছে। তবে আজ গাড়িতে কেউ কোনো কথা বলছে না। সবাই নিস্তেজ, নির্বাক। যে রাস্তাগুলো দিয়ে একদিন এসেছিলাম সেই রাস্তাগুলো দিয়েই ফিরে যাচ্ছি। আজ সবার মনটা একটু খারাপ। এত বছরের এত প্রতীক্ষিত একটা ট্যুর আজ শেষ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে সবাই ঘুমিয়ে পড়ল। কেবল আমি আর কৌস্তব জেগে রইলাম। অশোকদা গাড়ির গতি বাড়াচ্ছে। খোলা জানলা দিয়ে হাওয়া এসে আমার চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। আসলে ঘুমটা আমাদেরও পেয়েছিল, তবে আমরা ঘুমোতে পারিনি। শেষবারের মতন মন ভরে চারিদিকের দৃশ্যটা দেখে নিচ্ছিলাম। কে জানে আবার কবে সুযোগ পাবো, আদৌ পাবো কিনা। মন চাইছিল সময়টাকে এখানেই থামিয়ে দিতে। তবে বাস্তবটা সবাইকেই মেনে নিতে হয়। সেবক রোডে ঢুকে একটু দূরে যেতেই দূরে পাহাড়টা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। মনে পড়ল প্রথম দিন এখান থেকেই প্রথমবার পাহাড় দেখে পাহাড়ের প্রেমে পড়ে গেছিলাম। বুকের ভেতরটায় একটা চিনচিনে ব্যথা অনুভব করতে লাগলাম। দেখতে দেখতে পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি। কাঁধে তুলে নিলাম রাকসাইগুলো। অশোকদাকে বিদায় জানিয়ে খাবার কিনে গুটি গুটি পায়ে গিয়ে বসলাম ট্রেনে। আমাদের ট্যুরের সমাপ্তি ঘটল।
তবে এই 5টা দিন জীবনের অন্যতম সেরা 5টা দিন হিসেবে রয়ে যাবে। এই 6 জনের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত সারা জীবন মনে থাকবে। সেই প্রথমবার পাহাড় দেখার অনুভূতিটা, বা সিলেরিগাঁওয়ে কিচেনের হাড় কাঁপানো ঠান্ডা জল, মুখ থেকে বেরোনো ধোঁয়াটাকে সিগারেটের ধোঁয়ার সাথে তুলনা করা, ঋষিখোলার স্টোন ব্যালেন্সিং, বা পাইন ফরেস্টের রাত্রেবেলা জোনাকিদের আসর, কিংবা জুলুকের সেই রোমাঞ্চকর রাত, আকাশগঙ্গার দর্শন, তার সাথে তারা খসে পড়তে দেখা, ভিজে বিছানায় অসম্ভব ঠান্ডায় রাত কাটানো, নাথাং ভ্যালি স্নো ফাইট আর সেই স্নোম্যান, রাতে বন ফায়ারের পরে ফাটিয়ে নাচানাচি, আর আমাদের সবার প্রিয় অশোকদা। কোনোটাই চাইলেও ভুলে যাওয়ার মতো না। এই কদিনে আমরা 6 জন একটা পরিবারের মতন হয়ে গিয়েছিলাম, আর অশোকদাও আমাদের পরিবারের একজন হয়ে উঠেছিল। এই স্মৃতিগুলো কখনোই মুছে যেতে পারে না। চোখ বন্ধ করলেই চোখের সামনে সমস্তটা পরিষ্কারভাবে ভেসে উঠছিল। মনে মনে বললাম, বিদায় পাহাড়, কপালে থাকলে আবার দেখা হবে। ট্রেনের হর্নটা কানে যেতেই বাস্তবে ফিরলাম। ঘর ঘর শব্দ করে ট্রেনের চাকাগুলো ঘুরতে লাগলো। জানলা দিয়ে দেখলাম বাইরে নিউ জলপাইগুড়ি লেখা হলুদ বোর্ডটা দূরে গিয়ে আস্তে আস্তে কোথায় যেন অন্ধকারে মিলিয়ে গেল।